আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফাইবার মরফোলজি নিয়ে আলোচনা করব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে। ফাইবার মরফোলজি ইজ দ্য স্টাডি অফ সাইজ, শেপ, স্ট্রাকচার অ্যান্ড সারফেস অফ দ্য টেক্সটাইল ফাইবার অ্যান্ড দ্য রিলেশন বিটুইন দোজ প্রপার্টিজ। তোমরা এটা মনোযোগ দিয়ে পড়ো, বিকজ এটা পরীক্ষা আসবে এখান থেকেই। Fiber morphology is mainly divided into two types: the macrostructure of textile fiber and filament, the microstructure and textile fiber and filament. ম্যাক্রোটা কি? ম্যাক্রোটা হচ্ছে আমরা যেটা খালি চোখে দেখতে পাই, এবং মাইক্রোটা কি? মাইক্রোটা হচ্ছে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। চলো সামনে বিস্তারিত আলোচনা করি। সো ম্যাক্রোস্ট্রাকচারটা কি? দ্য ম্যাক্রোস্ট্রাকচার অফ টেক্সটাইল fiber refers to the visible physical characteristic of a textile fiber that can be observed without a microscope. It includes properties such as আমরা এটার মাধ্যমে কী কী প্রপার্টিসগুলো দেখতে পাই, আমরা খালি চোখে যে কী কী দেখতে পাই, ফাইবারের থিকনেস দেখতে পাই, ফাইবারের লেন্থ দেখতে পাই, ফাইবার যে থিকনেস এবং লেন্থের যে রেশিওটা রয়েছে সেটা দেখতে পাই, আমরা কালারটাও খালি চোখে দেখতে পাই, আমরা লস্টারটাকে খালি চোখে দেখতে পাই, আমরা ট্রান্সলুসিয়েন্সিকেও খালি চোখে দেখতে পাই। চলো বিস্তারিত না জেনে খুব অল্পর মাধ্যমে, অল্প ইনফরমেশনের মাধ্যমে ফুল যে সব কিছু রয়েছে সেটাই কাভার করতে পারি কিনা। আমি শর্টলি সুন্দর করে সব কিছু কাভার করেছি, তোমরা দেখো। প্রথমে কি ফাইবার লেন্থ। আমাদের একটা ফাইবার 15 মিলিমিটার থেকে ছোট হলে সেটা টু শর্ট, ক্যানট বি স্পান টুগেদার মানে এটাকে যদি 15 মিলিমিটার থেকে ছোট হয় তাহলে এই ফাইবারটাকে পরস্পর পেঁচানো যাবে না। এটা কি প্রচুর শর্ট, এটা কি তৈরি করা যাবে না। 15 থেকে যদি 150 মিলিমিটার হয় তাহলে এটা সুইটেবল ফর স্পিনিং, তাহলে কি এটা ঠিকঠাক। 15 থেকে যদি কত হয় 150 মিলিমিটার হয় তাহলে কি এটা ঠিকঠাক, যে টুয়েস্টেড দুইটাকে পেঁচানোর জন্য ঠিকঠাক, এবং এটা দিয়ে সুইটেবল ইয়ার্ন তৈরি হবে। 150-এর বেশি হলে এটা কি স্পেশাল মেশিন লাগবে, যেটা অনেক কস্টলি। তারপর যদি আমি ফাইবারের থিকনেসটা চিন্তা করি তাহলে এটা কি আমাদের 10 মাইক্রোমিটার এর যদি বেশি ছোট হয় তাহলে কি ভেরি ফাইন, উইক অ্যান্ড ডেলিকেট, এটা কি ভেঙে যেতে পারে। আর যদি 50 মাইক্রোমিটার হয় তাহলে অনেক ভালো, এটা আনকমফোর্টেবল হবে। যদি আমরা 10 থেকে 40-এর মধ্যে বলি, 50-এর মধ্যে বলি, তাহলে এটা ঠিক আছে, থিকনেসটা ঠিক রয়েছে আমাদের। দেন লেন্থ টু থিকনেস রেশিও। প্রথমে যদি আমরা বলি লেন্থ টু থিকনেস রেশিও, তো আমাদের লেন্থ কি 200:1 যদি হয় তাহলে এটা নট সুইটেবল। যদি মিনিমাম 305:1 হয় তাহলে নট সুইটেবল ফর স্পিনিং। আর যদি 1000:1 হয় তাহলে ভেরি গুড ফর স্পিনিং। কালার তো বিভিন্নটার থাকেই, আমরা একটা কালার দেখতে পাই, বিভিন্ন ফাইবারের বিভিন্ন রকম কালার থাকে। তারপরে হলো ট্রান্সলুসিয়েন্সি, এটা কীরকম করে লাইট এক পাশ থেকে আরেক পাশে পাস করবে সেটা কি বলা হয়। লস্টারটা আমরা আগেও পড়ছি। এখানে হাই লস্টার ইকুয়াল টু রিফ্লেক্ট লাইট ইভেনলি, লো লস্টার লাইট কম পাস করে, এটাই মূলত বলা হয়েছে। এবার মাইক্রোস্ট্রাকচার অফ টেক্সটাইল ফাইবার অ্যান্ড ফিলামেন্ট। মাইক্রোস্ট্রাকচারটা কি? অভ্যন্তরীণ, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। মাইক্রোস্ট্রাকচার ইজ দ্য ইন্টারনাল সারফেস অফ দ্য ফাইবার ইনক্লুডিং চেন্স, crystalline and amorphous region which control its properties. সো যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, আমরা খালি চোখে কী দেখতে পাই না? ফাইবার টেনাসিটি, ইলাস্টিক, প্লাস্টিক নেচার, হাইগ্রোস্কোপিক নেচার, থার্মাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস, এগুলো কি আমরা খালি চোখে দেখতে পাই না। ফাইবার টেনাসিটি ডিপেন্ডিং অন পলিমার লেন্থ অ্যান্ড ওরিয়েন্টেশন। এটা কি ফাইবার টেনাসিটি একটা শক্তিটা, সেটা কি কিসের উপর নির্ভর করে? পলিমার চেন বা পলিমার যে চেন রয়েছে সেটার উপর মূলত নির্ভর করে আমাদের ফাইবার টেনাসিটিটা, এটা শক্তিটা। টেনাসিটি এখানে দৃঢ়তা, শক্তি, এটা বোঝানো হয়েছে। ইলাস্টিক প্লাস্টিক নেচার হিসেবে আমরা দেখতে পারি এখানে ক্রিস্টালাইন অ্যান্ড অ্যামরফাস রিজিয়ন রয়েছে, যে আমার অ্যামরফাস রিজিয়ন হলে এটা কি ফ্লেক্সিবল হবে, ইলাস্টিক হবে, আর ক্রিস্টালাইন হলে এটা নট ফ্লেক্সিবল হবে। দেন হাইগ্রোস্কোপিক নেচার, এগুলো ততটা ইম্পর্টেন্ট না, তবে তাও জেনে রাখা ভালো। দেখে নাও এখানে যা যা বৈশিষ্ট্য রয়েছে, এত ইম্পর্টেন্ট না এগুলো। হাইগ্রোস্কোপিক নেচার, দেন থার্মাল প্রপার্টিসগুলো, দেন কেমিক্যাল প্রপার্টিসগুলো, এগুলো দেখে নিতে পারো। এবার যে আমরা ফাইবারটা কীভাবে একটা ফাইবার থেকে কী করে সব কিছু হয়,
দেখো প্রথমে একটা মনোমার হিসেবে থাকে, তারপর হয় পলিমার, তারপর কি হয় ফাইবার, তারপর ইয়ার্ন, তারপর ফ্যাব্রিক, তারপর গার্মেন্টস হিসেবে ব্যবহার হয়। এটা হচ্ছে একটা ফ্লোচার্ট, ফাইবার অফ গার্মেন্ট ফ্লোচার্ট। মনোমার, একটা মনোমার কি? এ মনোমার ইজ এ স্মল অ্যান্ড সিম্পল মলিকিউল দ্যাট ক্যান জয়েন্ট উইথ আদার সিমিলার মলিকুলস ফ্রম এ লার্জ মলিকুল। মানে একটা ছোটো ছোটো, মনো মিন্স কি ওয়ান এবং মার মিন্স কি ইউনিট, ছোটো ছোটো যে মলিকুলগুলো রয়েছে সেটা পরস্পর যুক্ত হয়ে মলিকুলার তৈরি করে, সেটা হলে একটু বড় হয়। মলিমার শেষে বার হচ্ছে পলিমার। এ পলিমার ইজ এ লার্জ মলিকুল ফ্রম বাই রিপিটিং মেনি মনোমার। এখানে মনোমারই অনেক এবং মার মিনস ইউনিট। পলিমারাইজেশন রয়েছে, যেটা আমরা পড়তে পারি। দেন এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক, এগুলোকে আমরা পড়ে নিতে পারি। এরপর চলো আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে পড়ব, অ্যারেঞ্জমেন্ট অফ পলিমার চেন। কীরকম অ্যারেঞ্জমেন্ট হয় বুঝছো? এখানে আমরা যে কাপড় চোপড় দেখি এগুলোর কিন্তু অ্যারেঞ্জমেন্টটা এরকম হয় যে আমাদের ব্যাকা চ্যাকা কিছু সুতা থাকে, তারপরে কিছু সোজা সোজা সুতা থাকে। এগুলো হচ্ছে যে সোজা সোজা থাকলে এটাকে বলা হয় ক্রিস্টালাইন, আর যদি ব্যাকা চেকে এরকম থাকে তাহলে এটাকে বলা হয় অ্যামারফ্রেস। তো চলো এটার বৈশিষ্ট্যটা পড়ে নিই। এটাই মূলত মানে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ইন দিস চ্যাপ্টার, কারণ কি এটা পরীক্ষা আসেই। তো চলো আমরা আগে বুঝি অ্যারেঞ্জমেন্ট অফ পলিমার চেন। এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ক্রিস্টালাইন রিজিয়ন আর একটা কি অ্যামারফ্রেস রিজিয়ন। সো ক্রিস্টালাইন রিজিয়নটা কি? ক্রিস্টালাইন রিজিয়নটা হচ্ছে আমার a crystalline region is a part of a polymer where the chain are arranged in regular order and parallel manner। যেখানে কি রেগুলার সরাসরি থাকবে, প্যারালাল থাকবে এবং অর্ডার একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে থাকবে। দেখো এবার আমরা ক্যারেক্টারিস্টিকগুলো জেনে নিই। যদি ক্রিস্টালাইন থাকে তাহলে কি আমাদের হাই অর্ডার স্ট্রাকচার কী হবে? হাই অর্ডার হবে। মানে যদি যতই শৃঙ্খলা বেশি থাকবে ততই কি এগুলো শক্তিশালী হবে। যত শৃঙ্খলা বেশি এখানে মানে এগুলা সারি সারি প্যারালালি থাকবে তত কি আমাদের স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স থাকবে, হাইড্রোজেন বন্ড থাকবে। দেন লো ওয়াটার অ্যাবজর্বেসি, মানে এখানে যদি তোমার সরাসরি থাকে কম জায়গা থাকবে তাহলে কি আমাদের পানি যে অ্যাবজর্ব করতে পারবে সেটা কম করতে পারবে। এর জন্য বলছে কি লো ওয়াটার অ্যাবজর্বেসি। হাই ডেন্সিটি, এটা হাই ডেন্সিটি হবে। লেস গ্যাপ বিটুইন চেঞ্জ, এখানে কি গ্যাপ থাকবে না, কোনো গ্যাপ না থাকলে কি পানি ঢুকতে পারবে না। আর যদি পানি না ঢুকতে পারে তার মানে কি এটা ফ্লেক্সিবল না, নট সো ফ্লেক্সিবল অ্যান্ড সফট। ঠিক আমরা যদি অ্যামারফ্রেসে দেখি, অ্যামারফ্রেসটা কীরকম আমরা যদি যে এরকম চিত্রের মাধ্যমে দেখি, এখানে কি অনেকগুলো ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, আর ক্রিস্টালাইনের মধ্যে কি ফাঁকা ফাঁকা জায়গা একবারে কম, এই জন্য কি পানি ঢুকতে পারে না। পানি ঢুকতে পারে না মানে কি এটা সুইটেবল না, সফট না। আর অ্যামারফ্রেস যদি বলি এখানে অনেকগুলো ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, এখানে কিন্তু পানি ঢুকতে পারে চাইলে মানে সহজেই। অ্যামারফ্রেস রিজিয়নটা কি? অ্যামারফ্রেস রিজিয়ন ইজ এ পার্ট অফ এ পলিমার চেন হোয়ার চেঞ্জ আর অ্যারেঞ্জ ইন আ ইররেগুলার র্যান্ডম অ্যান্ড ডিসঅর্ডার ম্যানার। এখানে ইররেগুলার থাকবে, এখানে কোনো নিয়ম শৃঙ্খলা মানবে না। এখানে কি যে পলিমার চেনগুলো রয়েছে এগুলো কি এলোমেলো থাকবে। পলিমার চেন তাহলে কি হবে? এখানে ডিসঅর্ডার হবে। এখানে এলোমেলো যেহেতু শৃঙ্খলা তার মানে কি এদের মধ্যে কি স্ট্রং হবে না, এরা কম স্ট্রং হবে। দেন এগুলো কি উইক হবে। হাই ওয়াটার অ্যাবজর্বিলিটি, যেহেতু এখানে অনেকগুলো ফাঁকা ফাঁকা স্থান রয়েছে তার মানে কি এখানে ওয়াটার অ্যাবজর্ব মানে ওয়াটার শোষণ করতে পারবে। লো ডেন্সিটি হবে, মোর গ্যাপ চেন, তার মানে কি যেহেতু এখানে অনেক ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে তার মানে কি এখানে কি অনেক ওয়াটার ঢুকতে পারবে। অনেক ওয়াটার ঢোকা মানে কি এখানে ফ্লেক্সিবল হবে, সফট হবে। আমরা কি চিত্রের মাধ্যমে আমরা পরীক্ষায় খুব সহজে এটা মানে ব্যাখ্যা করতে পারি। দেন ইফেক্ট অফ ক্রিস্টালাইন রিজিয়ন অ্যান্ড অ্যামারফ্রেস রিজিয়ন, এখানে খুব সহজভাবে একটা চার্টের মাধ্যমে সব করা ইনফরমেশন তুলে ধরা হয়েছে। ইফেক্ট অফ ক্রিস্টালাইন অ্যান্ড অ্যামারফ্রেস রিজিয়ন, দেখো ক্রিস্টালাইন রিজিয়ন এটা কি? ক্রিস্টালাইন মানে কি প্যারালাল না, এটা অর্ডার না। তার মানে ক্রিস্টালাইন রিজিয়ন যদি বেশি হয় তার মানে কি রেগুলার অ্যারেঞ্জমেন্ট যে শৃঙ্খলা রয়েছে সেটা অনেক বেশি হবে, স্ট্রেংথ অনেক বেশি হবে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি এটা অনেক বেশি হবে। শুধু ওয়াটার অ্যাবজর্বেসি এটা একটু কম হবে, ময়েশ্চার রিগেন কম হবে, কমফোর্টনেস কম হবে, মোর ডিউরেবল বেশি হবে, হাই থার্মাল অ্যান্ড কেমিক্যাল স্টেবিলিটি, এটা কি অনেক হাই থার্মাল এবং কেমিক্যাল স্টেবিলিটি হবে। আর অ্যামারফ্রেস যদি বেশি হয় তাহলে ওয়াটার অ্যাবজর্বেসি কম হবে, ময়েশ্চার রিগেন বেশি হবে, ওয়াটার অ্যাবজর্বেসি বেশি হবে, ময়েশ্চার রিগেন বেশি হবে, কমফোর্টনেস বেশি হবে, রেগুলার অ্যারেঞ্জমেন্টটা কম হবে, এই জন্যই তো এটা অ্যামারফ্রেস। আর এটা স্ট্রেংথটাও কম হবে, স্ট্যাটিক
ইলেকট্রিসিটি এটাও কম হবে। এটা মূলত একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এখান থেকে প্রায় সময় কোশ্চেন আসে। দেখো এরকম টাইপের কোশ্চেনগুলো আসে, বিটুইন কটন অ্যান্ড উল হুইচ ইজ মোর কমফোর্টেবল, এক্সপ্লেন উইথ রিলেভেন্ট ফিগার, মানে এখানে চিত্র সহকারে তুমি ব্যাখ্যা করো। সো এখানে কি প্রথমে তুই কমফোর্টনেস কি সেটা একটা ব্যাখ্যা দিবা, যেমন কমফোর্ট অফ এ ফাইবার মেইনলি ডিপেন্ডস অন ইটস ওয়াটার অ্যাবজর্বেন্সি, ময়শ্চার রিগেন, অ্যাবিলিটি টু রিডিউস হিট অ্যান্ড স্ট্যাটিক ইলেকট্রিসিটি. Those properties are controlled by the amorphous region and crystalline region of the polymer chain. ওকে, এখানে থিওরিটা তুমি লিখলা, ওই যে আমি একটু আগে যে জিনিসটা পড়লাম যে অ্যামরফাস হলে ইররেগুলার হবে, স্ট্রাকচার হবে মোর, এখানে মানে ওই একই জিনিসগুলো লিখবা। তারপর কি লিখবা, কটন ফাইবার ইজ এ হায়ার প্রপোর্শন অফ অ্যামরফাস রিজিয়ন, এটার মধ্যে কি কটনের মধ্যে সব থেকে বেশি অ্যামরফাস রিজিয়ন রয়েছে। অ্যাজ এ রেজাল্ট ওয়াটার অ্যাবজর্বেন্সি ইজ হাই, ময়শ্চার রিগেন ইজ হাই, static electricity is low, then fiber feels soft and comfortness. এই যে অ্যামরফাস রিজিয়নের চিত্রটা এমন হবে, একা বাঁকা সুতাগুলো আঁকা বাঁকা থাকবে আরই। তো এখানে কি ইররেগুলার, যে এখানে কি লেখা আছে, ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট, হাইড্রোজেন বন্ড, পলিমার চেন, স্পেস, এখানে বিভিন্ন কিছু লিখে তারপর ফিগার লিখে দেবে অ্যামরফাস রিজিয়ন। দেখো এই তারপরে আমরা কি উলটা, এখানে আমাদের কি কি কিসের ব্যাখ্যা করতে বলছে, এখানে বলছে কটন এবং উল। সো কটনেরটা আমরা বললাম, কটনেরটা মানে কোনটা বেশি ফলো করে এটা আমরা বলে আমরা চিত্রটা এঁকে দিলাম। এরপরে উল ফাইবারের ক্ষেত্রে উল ফাইবার ইজ হাই প্রপোর্শন অফ ক্রিস্টালাইন রিজিয়ন, এটার মধ্যে কি ক্রিস্টালাইন রিজিয়নটা বেশি রয়েছে, এর জন্য কি রেগুলার অ্যারেঞ্জমেন্ট, লেস স্পেস, লো ওয়াটার অ্যাবজর্বিটি, লো ময়শ্চার রিগেন, হাই স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তারপরে লেস কমফোর্টনেস। সো এটা চিত্রটা হবে এরকম, দেখো পলিমার চেন হবে, লেস ফ্রি স্পেস মানে কম জায়গা থাকবে, রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকবে, এটা কি ক্রিস্টালাইন রিজিয়ন। সো কটন ইজ মোর কমফোর্টেবল দ্যান উল বিকজ ইট হ্যাজ more amorphous region which increase moisture absorption and reduce heat. সো একই রকমভাবে কোশ্চেন এটা শেষ হলো, এবং একই রকম আরেকটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে বিটুইন নাইলন অ্যান্ড পলিস্টার হুইচ ওয়ান ইজ মোর কমফোর্টেবল এক্সপ্লেন। ওকে, এখানে ব্যাখ্যাগুলো করা আছে, তোমরা যদি এখানে পজ করে ভিডিও দেখতে পারবা এবং স্ক্রিনশট নিয়ে রাখতে পারবা। এখানে নাইলন নিয়ে ব্যাখ্যা রয়েছে, দেন পলিস্টার নিয়েও ব্যাখ্যা রয়েছে, নাইলন পলিশটার মধ্যে কোনটা বেস্ট সেটাও ব্যাখ্যা রয়েছে। এই তো, সো থ্যাংক ইউ এভরিওয়ান। এই ক্লাসটা একটু লম্বা হয়ে গেল, আশা করি তোমরা এটা থেকে উপকৃত হবা।